পেনশনেও প্রভাব পড়তে পারে। নবম পে স্কেল বাস্তবায়নে কি বদলাবে? আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। নবম জাতীয় পে স্কেল এখন শুধু একটি প্রশাসনিক ফাইলের বিষয় নয়, এটি লক্ষাধিক সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের ভবিষ্যতের সাথে সরাসরি জড়িত একটি বাস্তব প্রশ্ন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজার দর, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের যে পরিবর্তন হয়েছে তার প্রেক্ষাপটে বেতন কাঠামো পুনর্বিবেচনার দাবি আর কেবল আবেগের বিষয় নয়, এটি বাস্তবতার দাবি। অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার সময় দেশের অর্থনৈতিক চিত্র ছিল ভিন্ন। সে সময় যে হিসাব নিকাশ করে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছিল, আজ সেই বাস্তবতা পুরোপুরি বদলে গেছে। গত কয়েক বছরে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে তা সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয়ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। নামমাত্র বেতন অপরিবর্তিত থাকলেও বাস্তবে সেই বেতনের মূল্য কমে গেছে। বর্তমানে নিম্ন গ্রেডের একজন কর্মচারী মাস শেষে যে আয় পান তার বড় একটি অংশই চলে যায় বাসা ভাড়া, খাদ্য ব্যয় এবং সন্তানের পড়াশোনার খরচে। চিকিৎসা ব্যয় যোগ হলে প্রায়শই মাসের মাঝামাঝি থেকেই অর্থ সংকট শুরু হয়। এই বাস্তবতা শুধু নিম্ন গ্রেডেই সীমাবদ্ধ নয়, মধ্যম গ্রেডের কর্মকর্তারাও একই চাপে আছেন। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পরিকল্পনায় প্রভাব ফেলছে। নবম পে স্কেল নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে কয়েকটি মূল বিষয়। প্রথমত, বেসিক বেতন বৃদ্ধি কত শতাংশ হবে? বিভিন্ন মহল থেকে 20% থেকে শুরু করে 40% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব এসেছে। অর্থনীতির ভারসাম্য বিবেচনা করে যদি গড়ে 30% বৃদ্ধি ধরা হয়, তাহলে নিম্ন গ্রেডের একজন কর্মচারীর মাসিক আয়ে দৃশ্যমান পরিবর্তন আসবে। দ্বিতীয় বিষয় হল, গ্রেড কাঠামো অপরিবর্তিত থাকবে কিনা। পূর্ববর্তী আলোচনায় বলা হয়েছে 20টি গ্রেড অপরিবর্তিত রেখে মূল বেতন বৃদ্ধি করা যেতে পারে। এতে প্রশাসনিক জটিলতা কমবে এবং বাস্তবায়ন সহজ হবে। তবে কিছু বিশেষজ্ঞ মত দিয়েছেন, নিম্ন গ্রেডের মধ্যে আরও সূক্ষ্ম বিভাজন আনা গেলে বৈষম্য কমানো সম্ভব। তৃতীয় বিষয় হল ভাতা কাঠামোর পুনর্বিন্যাস। বর্তমানে বাড়ি ভাড়া শহরভেদে ভিন্ন হলেও বাস্তব বাজার দরের সাথে তার ফারাক রয়েছে। রাজধানী ও বড় শহরগুলিতে বাসা ভাড়া যে হারে বেড়েছে তা বিবেচনায় নিয়ে বাড়ি ভাড়া ভাতা সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতাও পুনর্বিবেচনা করা দরকার। চতুর্থ বিষয়টি হল বার্ষিক ইনক্রিমেন্ট। বর্তমানে নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট প্রদান করা হয়, কিন্তু মুদ্রাস্ফীতির হার যদি ইনক্রিমেন্টের হারের চেয়ে বেশি হয় তাহলে প্রকৃত আয় কমতেই থাকে। তাই ইনক্রিমেন্টের হার পুনর্নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। নবম পে স্কেল বাস্তবায়ন হলে এর অর্থনৈতিক প্রভাব বহুমাত্রিক হতে পারে। একদিকে সরকারি ব্যয় বৃদ্ধি পাবে, অন্যদিকে বাজারে অর্থের প্রবাহ বাড়বে। যখন লাখ লাখ কর্মচারীর আয় বাড়ে তখন তারা বেশি কেনাকাটা করেন। এই অতিরিক্ত চাহিদা ব্যবসা বাণিজ্যে গতি আনে। খুচরা বাজার, আবাসন খাত, শিক্ষা ও স্বাস্থ্য খাত সবখানেই ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এখানে একটি ভারসাম্য রক্ষা জরুরি। যদি বেতন বৃদ্ধি যথাযথ পরিকল্পনা ছাড়া করা হয় তাহলে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে, কারণ বাজারে চাহিদা বাড়লেও সরবরাহ যদি একই থাকে তাহলে দাম বাড়ার সম্ভাবনা থাকে। তাই নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার উন্নতি প্রয়োজন। সরকারের জন্য এটি একটি বড় আর্থিক সিদ্ধান্ত। অতিরিক্ত ব্যয়ের অর্থ কোথা থেকে আসবে, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজস্ব আদায় বাড়ানো, কর ব্যবস্থার সংস্কার, অপচয় কমানো এবং উন্নয়ন ব্যয়ের অগ্রাধিকার পুনর্নির্ধারণ এসবের সমন্বয় ছাড়া টেকসইভাবে পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয়। অনেকে প্রস্তাব দিয়েছেন একসাথে পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে প্রয়োগ করা যেতে পারে। প্রথম পর্যায়ে নিম্ন গ্রেডে বেশি শতাংশ বৃদ্ধি, মধ্যম পর্যায়ে মধ্যম গ্রেড এবং তৃতীয় পর্যায়ে উচ্চ গ্রেডে সমন্বয়। এতে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হবে। চাকরিজীবীদের একটি বড় প্রত্যাশা হল নির্দিষ্ট সময়সীমা ঘোষণা। দীর্ঘ অনিশ্চয়তা চাকরিজীবীদের মানসিক চাপ বাড়ায়, পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে। সন্তানের উচ্চশিক্ষা, বাড়ি নির্মাণ, চিকিৎসা ব্যয় সবকিছুই ভবিষ্যৎ আয়ের উপর নির্ভর করে। নবম পে স্কেল কার্যকর হলে পেনশন কাঠামোতেও পরিবর্তন আসতে পারে। অবসরপ্রাপ্ত কর্মচারীরা নতুন হারে পেনশন পেলে তাদের জীবনযাত্রায়ও স্বস্তি আসবে। অনেক পেনশনভোগী বর্তমানে সীমিত আয়ে কষ্টে জীবনযাপন করছেন। নতুন কাঠামো তাদের জন্য আশার আলো হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কর্মদক্ষতা ও জবাবদিহিতা। যদি বেতন বৃদ্ধি হয় তাহলে সেবার মানও বাড়াতে হবে।
জনগণের প্রত্যাশা থাকবে উন্নত সেবা, দ্রুত কাজের নিষ্পত্তি, স্বচ্ছতা এবং দায়িত্বশীল আচরণ। তাই বেতন কাঠামোর সাথে সাথে প্রশাসনিক সংস্কারও জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, আইনশৃঙ্খলা এই 4টি খাত সরাসরি সরকারি কর্মচারীদের উপর নির্ভরশীল। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে তারা মানসিকভাবে আরও স্থিতিশীল হয়ে কাজ করতে পারবেন। দীর্ঘমেয়াদে এটি রাষ্ট্রের জন্যই লাভজনক। নবম পে স্কেল শুধু সংখ্যার হিসাব নয়, এটি সামাজিক মর্যাদা ও পেশাগত সম্মানেরও বিষয়। যখন বেতন কাঠামো সময়োনুপযোগী হয় তখন মেধাবীরা সরকারি চাকরিতে আগ্রহী হন। এতে রাষ্ট্র দক্ষ জনবল পায়। বিভিন্ন দেশে দেখা গেছে সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা হলে দুর্নীতির প্রবণতা কমে, কারণ আর্থিক অনিশ্চয়তা কমলে অনৈতিক প্রলোভনের ঝুঁকি কমে। তাই পে স্কেল বাস্তবায়নকে শুধু ব্যয় নয়, সুশাসনের বিনিয়োগ হিসাবেও দেখা যেতে পারে। সবশেষে প্রশ্ন আসে, কখন বাস্তবায়ন সম্ভব? এর উত্তর নির্ভর করছে অর্থনৈতিক সূচক, বাজেট প্রস্তুতি এবং নীতিগত সিদ্ধান্তের উপর। তবে আলোচনা যত দ্রুত স্পষ্ট রূপরেখায় পৌঁছবে, কর্মচারীদের আস্থা তত বাড়বে। নবম জাতীয় পে স্কেল এখন সময়ের দাবি। বাস্তবমত পরিকল্পনা, ধাপে ধাপে বাস্তবায়ন, অর্থনৈতিক ভারসাম্য এবং প্রশাসনিক সংস্কারের সমন্বয় ঘটাতে পারলে এটি দেশের জন্য একটি ইতিবাচক মোড় ঘোরানো সিদ্ধান্ত হতে পারে। সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা একটাই, ন্যায্য, টেকসই এবং সময়োনুপযোগী বেতন কাঠামো। আর রাষ্ট্রের দায়িত্ব এই প্রত্যাশাকে বাস্তবতার সাথে মিলিয়ে একটি সুসংগঠিত সিদ্ধান্ত গ্রহণ করা।